আজকের এই ভিডিওতে বিহারের পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্টের যে কোশ্চেন পেপার 2024 সালে সেই কোশ্চেন পেপারটি আমি এখানে বিশ্লেষণ করব। তো প্রথমে একটু তোমাদের বলে রাখি, এখানে তিনটে পার্টে টোটাল কোশ্চেনটা রয়েছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। যার মধ্যে পার্ট 1 এবং ল্যাঙ্গুয়েজ, পার্ট 1-এর কোশ্চেনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসিস, পার্ট 2 জেনারেল স্টাডিজ এবং পার্ট 3-তে পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন কিন্তু আছে। তো এই পল সায়েন্সের কোশ্চেনগুলি আমাদের এই কোশ্চেন পেপারের 71 থেকে 150 এই সিরিয়াল নাম্বারে রয়েছে। তো আমরা বেশি দেরি না করে সরাসরি 71 নম্বর প্রশ্নে চলে যাব। আমি স্ক্রল করছি, দেখো 71 চলে এসেছে। হ্যাঁ, এখান থেকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন শুরু হচ্ছে। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং বিহারে যে বিষয়টা রয়েছে 5টা করে অপশান দেওয়া রয়েছে এবং কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যাকে প্রথম প্রশ্ন আমাদের 71 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বয়কটেড দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। আমি বাংলায় বলে দিচ্ছি যে 1930 সালের নভেম্বর মাসে ভারতের যে স্বাধীনতা আন্দোলন চলছিল সেখানে ব্রিটিশ গভর্নমেন্ট একটা প্রথম রাউন্ডের টেবিল কনফারেন্স ডেকেছিল, সেটা বয়কট করেছিল কে? 71 নম্বর প্রশ্ন। এক্ষেত্রে 1931 সালের 1930 নভেম্বর থেকে 1931 জানুয়ারি পর্যন্ত এটা লন্ডনে চলেছিল এবং এই অধিবেশনটা বয়কট করেছিল কংগ্রেস পার্টি, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। 72 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিগার্ডেড অ্যাজ অ্যান এলিমেন্ট অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম, অর্থাৎ গণতান্ত্রিক সমাজবাদের উপাদান কোনটি নয়? তো আমরা জানি এর যে মূল এলিমেন্ট সেগুলো হলো সোশ্যাল জাস্টিস এবং মিক্সড ইকোনমি, এই দুটো এর উপাদান। তো এই দুটো এখানে হবে না, আমাদের যেহেতু কোনটি নয় বলেছে, নট রিগার্ডেড, তাই সঠিক উত্তর হলো রেভলিউশনারি চেঞ্জ, কারণ গণতান্ত্রিক সমাজবাদে বিপ্লবাত্মক কোনো পরিবর্তনের কথা বলা হয় না। 73 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হেল্পড ইন দ্য ডেভেলপমেন্ট অফ গিল্ড সোশ্যালিজম। গিল্ড সমাজতন্ত্রের যে ধারণা, এটা বিংশ শতকের শুরুতে ব্রিটেনে শুরু হয়েছিল। এটা একটা সমাজতান্ত্রিক আন্দোলন। এক্ষেত্রে বিশেষভাবে সাহায্য যিনি করেছিলেন তিনি হলেন এ জে প্যান্টি। ইনি কিন্তু গিল্ড সমাজতন্ত্রের ধারণাটা ফার্স্ট দিয়েছিলেন, প্রথম এই প্যান্টি গিল্ড সমাজতন্ত্রের ধারণা দেন। এবং GDH কোল, ইনি পরবর্তীকালে আরও এই বিষয়টিকে পপুলার করে তুলেছিলেন। এছাড়াও AR অরেঞ্জ যিনি আছেন, ইনিও একজন মেজর প্রোপোনেন্ট ছিলেন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, কেননা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, একাধিক ব্যক্তি রয়েছে যারা গিল্ড সোশ্যালিজম গড়ে তুলতে সাহায্য করেছিলেন। নেক্সট প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ লেভেনস্ট্রম ইন ন্যাজিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। লেভেনস্ট্রম কথার অর্থ হচ্ছে তোমার লিভিং স্পেস। তো এই বিষয়টি টেরিটরি এবং রেস এই দুটো বিষয়ের সাথে যুক্ত। তো সঠিক উত্তর এখানে অপশান ডি হবে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। 75 সর্দার প্যাটেল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। সর্দার প্যাটেল কিসের সাথে যুক্ত ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 76, হু অ্যামং দ্য ফলোয়িং ফার্স্ট রেজড ভয়েস এগেনস্ট অপারেশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস in his book গোলামগিরি।
গোলামগিরি কথার অর্থ হচ্ছে স্ল্যাভারি অর্থাৎ দাসত্ব। এই বইটি প্রথম লিখেছিলেন 1873 সালে জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে। তো এখানে তিনি বলছেন স্ট্রংলি ক্রিটিসাইজ করেছেন কিসের না, কাস্ট অপারেশন এবং সোশ্যাল জাস্টিস এগেনস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ অনুন্নত যে শ্রেণী তাদের বিরুদ্ধে যে ইনজাস্টিস হয় সোসাইটিতে এবং তাদেরকে অপ্রেস করে রাখা হয়, এই বিষয়টির কঠোর বিরোধিতা বা সমালোচনা করেছেন। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, জ্যোতিরাও ফুলে। কোশ্চেন নাম্বার 77, এখানে হিন্দিতেও দেওয়া রয়েছে, আমি শুধু ইংলিশগুলো বলছি। 77, দ্য সায়েন্টিফিক মেথড ডাজ নট লে এমফাসাইসিস অন। সায়েন্টিফিক মেথড কেবলমাত্র অবজেক্টিভিটির কে এমফাসাইজ করে, এম্পিরিসিজমকে এমফাসাইজ করে, কিন্তু ভ্যালুকে এমফাসাইজ করে না। সায়েন্টিফিক যে মেথড, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সেখানে মূল্যের কোনো গুরুত্ব নেই। তো সঠিক উত্তর অপশান সি। 78 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ এ পিজেন্ট মুভমেন্ট, অর্থাৎ কৃষক আন্দোলন কোনটি? খেদা যে আন্দোলন, এটা কৃষক আন্দোলন। তেলেঙ্গানা আন্দোলন কৃষক আন্দোলন। তেভাগা আন্দোলনও কৃষক আন্দোলন। তো এক্ষেত্রে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ অপশান ডি হলো সঠিক উত্তর। 79 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে দ্য মোস্ট এসেন্সিয়াল প্রিন্সিপাল অফ লিবারেলিজম, অর্থাৎ উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ নীতি কোনটি? তো উদারনীতিবাদের মেন যে নীতি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টি, অর্থাৎ ফ্রিডম। তো ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, ডেমোক্রেসি, এগুলো কিন্তু মূলনীতি নয়। তো অপশান যেহেতু আমরা এখানে পাচ্ছি না, ইন্ডিভিজুয়াল লিবার্টি অর্থাৎ ফ্রিডম, সেটা এখানে নেই, সুতরাং অপশান ই, নান অফ দ্য অ্যাবাভ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে। 80 নম্বর প্রশ্ন, রিকার্ডোস কনসেপ্ট অফ ওয়েজেস অ্যান্ড রেন্ট লার্জলি ইনফ্লুয়েন্সড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। রিকার্ডোর ধারণা যার দ্বারা প্রভাবিত হয়েছিল সেটা হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, জেস মিল, কোনোটাই নয়, মোর দ্যান ওয়ান অফ, এরা সবগুলোই কিন্তু রিকার্ডোর কনসেপ্টের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সুতরাং অপশান ডি সঠিক উত্তর। 81 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স ডিস্টিংগুইশ ন্যাজিজম ফ্রম কমিউনিজম। সাম্যবাদ থেকে ন্যাজিজমকে পার্থক্যকরণ কোন বৈশিষ্ট্যটি করেছে? নিম্নলিখিত অপশানগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম, এটা ন্যাজিজমের মধ্যেও রয়েছে, কমিউনিজমেও রয়েছে। টোটালিটারিয়ান স্টেটও সিমিলারিটি রয়েছে, কিন্তু ইকুয়ালিটি অফ অল, অর্থাৎ সকলের মধ্যে যে সমতা বা সাম্য, এই বিষয়টি কিন্তু ন্যাজিজম এবং কমিউনিজমের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, সুতরাং অপশান সি হলো সঠিক উত্তর। 82 নম্বর প্রশ্নে বলা হচ্ছে who among the following repeatedly insisted that socialism and nationalism had to be welded together into a new unity. এদের মধ্যে এই বক্তব্যটি রেখেছেন বেনিতো মুসোলিনি, অপশন বি। who among the following is associated with institutional approach, অর্থাৎ প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত, এরা কিন্তু সকলেই, সকলে নয়, জেমস ব্রাইসি এবং আর্থার বেন্টলে, এরা কিন্তু প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা, কিন্তু মেরিয়াম যিনি আমাদের বিহেভিয়ারাল অ্যাপ্রোচে রয়েছে। তো যাই হোক, দুজন দার্শনিক যেহেতু প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত নিম্নলিখিত অপশানগুলির মধ্যে, তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 84, হু সেড লিবার্টি ইজ দ্য অপোজিট অফ ওভার গভর্নমেন্ট, এই কথাটি বলেছেন জিপি সিলি, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এইগুলোরই ট্রান্সলেশন হিন্দিতে করা হয়েছে।
আমরা চলে যাব 85 নম্বর প্রশ্নে। দ্য রিয়ালিস্ট থিওরি অফ ডেমোক্রেসি অ্যাজ এ ক্রিটিক অফ দ্য ক্লাসিক্যাল ডেমোক্রেসি ওয়াজ ফর্মুলেটেড বাই, অর্থাৎ গণতন্ত্রের যে বাস্তববাদী তত্ত্ব এটা ক্লাসিক্যাল ডেমোক্রেসির সমালোচনা করে যে গড়ে উঠেছিল সেটা কে করে তুলেছেন? জোসেফ শুম্পেটার, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। 86, অ্যাকর্ডিং টু ফ্যাসিস্ট, অর্থাৎ ফ্যাসিবাদীদের মতে দ্য ট্রুয়েস্ট ফর্ম অফ ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট বাই দি, অর্থাৎ ফ্যাসিবাদীদের মতে ট্রুয়েস্ট ফর্ম কি? ডেমোক্রেসির ট্রুয়েস্ট ফর্ম হচ্ছে এলিট, অপশন বি। 87 নম্বর প্রশ্নে দ্য ডিফারেন্সিয়াল সিস্টেম অফ ভোটিং হোয়ার পার্সনস বেটার কোয়ালিফাইড or those supposed to have greater interest at stake are given more votes than who are less qualified. এই যে সিস্টেম ভারতের সংবিধান, সেই সংবিধানে এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে এক্সেসিভ ভোটিং, অপশন সি। কোশ্চেন নাম্বার 88, আর আমার ভিডিওর কোশ্চেন নাম্বার এখানে 546 থেকে আমি শুরু করেছি, 80টা প্রশ্ন বলছি, তো 625 নম্বর সিরিয়ালে কিন্তু শেষ হবে। তো যাই হোক, এই ক্ষেত্রে 88 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ টু পার্টি সিস্টেম, অর্থাৎ নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিদলীয় ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধা, ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ টু পার্টি সিস্টেম। তো এক্ষেত্রে দ্য গভর্নমেন্ট ইন দিস সিস্টেম আর মোর স্টেবল, অনেকটা স্থায়ী হয় এই ক্ষেত্রে সরকার। 89, দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সমানুপাতিক প্রতিনিধিত্বের যে ব্যবস্থা, এটা কোন বিষয়টিকে সিকিউর করে? তো মাইনরিটি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সংখ্যালঘুর যে প্রতিনিধিত্ব, আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও যদি দেখি তাহলে রাষ্ট্রপতির যে নির্বাচন, সেখানে প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে, যেখানে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বটাও যাতে সঠিকভাবে ঘটে বা প্রকাশ পায়। তো এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। 90 নম্বর প্রশ্ন, দ্য প্র্যাকটিস অফ অ্যাপয়েন্টিং গভর্নমেন্ট সার্ভেন্টস ফ্রম অ্যান্ড বাই পলিটিক্যাল পার্টিস উইনিং দ্য ইলেকশন ইজ কল্ড, এই যে ব্যবস্থা এটাকে স্পয়েল সিস্টেম বলা হচ্ছে, অপশন এ। হিন্দি ট্রান্সলেশন দরকার নেই। কোশ্চেন নাম্বার 91, দ্য ডিমান্ড ফর দ্য representation of population with the slogan no taxation without representation, এই স্লোগানটা আমেরিকান যে স্বাধীনতা যুদ্ধ সেই ক্ষেত্রে হয়েছিল, তো অপশন সি সঠিক উত্তর। 92 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ডিরেক্ট ডেমোক্রেটিক ডিভাইসেস, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রের যে বিভিন্ন ডিভাইসগুলো রয়েছে, তো সেটা তার ডিভাইসগুলোর মধ্যে এক্ষেত্রে কোনটি বা কোনগুলি সঠিক? তো আমরা জানি প্লেবেসাইট যে ডিরেক্ট ডেমোক্রেসি ডিভাইস, এখানে প্লেবেসাইট কথার অর্থ হচ্ছে, বা এর যদি ডেফিনেশন দেওয়া যায় বা কনসেপ্টটা, এক্ষেত্রে নাগরিকরা সরাসরি কোনো নির্দিষ্ট ইস্যুর জন্য সরাসরি ভোট দিতে পারে ডিরেক্ট ডেমোক্রেসিতে। ইনিশিয়েটিভ, এটা কি? ইনিশিয়েটিভ হচ্ছে কোনো বিষয়ে আইন তৈরি করা বা সংশোধন করার বিষয়ে প্রস্তাব করতে পারে। রিকল হচ্ছে কোনো ইলেক্টেড পার্সনকে, ইলেক্টেড অফিসিয়ালকে রিমুভ করার জন্য, তার যে টার্ম, সেই টার্ম শেষ হওয়ার আগে তাকে রিমুভ করার জন্য যে ব্যবস্থা, সেটা হচ্ছে রিকল। তো ডিরেক্ট ডেমোক্রেসির এই সবগুলোই কিন্তু ডিভাইস, তো সুতরাং অপশন ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ সঠিক উত্তর। ওকে। 93, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ জুডিশিয়াল ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ শাসন বিভাগের যে বিচারী বিভাগীয় যে কার্যকলাপ, সেটা কোনটা? এটা হচ্ছে গিভিং রিপ্রাইভ টু পার্সন হু হ্যাভ বিন গিভেন ক্যাপিটাল
পানিশমেন্ট, অপশান বি সঠিক উত্তর। 94 atoms for peace was a disarmament plan put forwarded by which world leader? কোন বিশ্ব নেতা অ্যাটমস ফর পিসের কথা বলেছিলেন? তো আইজেন হাওয়ার, অপশান সি। কোনো উত্তর যদি ভুল হয় তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভুল হতেই পারে, একবার চেক করে নেবে। 95 হু ইজ দ্য অথর অফ দ্য বুক, মোস্ট ফেমাস কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই বিষয়টা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে সিলেবাস সেখানে নেই, কিন্তু তোমরা জেনে রাখবে যে এই বইটির লেখক দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, এই গ্রন্থটি লিখেছেন ফ্রান্সিস ফুকুয়ামা। কোল্ড ওয়ারের যে পরিসমাপ্তি হয়েছে, কোল্ড ওয়ার পরিসমাপ্তির পরে এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। এন্ড অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের সমাপ্তি ঘটেছে। যাই হোক, ফ্রান্সিস ফুকুয়ামা। তো 96 বলা হচ্ছে দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাডাপ্টেড টেকনিক অফ প্রেশার গ্রুপস ইন ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রে যে সার্থক বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে তারা যে কৌশলটা প্রায়শই ব্যবহার করে সেই কৌশলটিকে বলা হচ্ছে লবিং, অপশান বি। 97 which one of the following is a common features between Swiss and the Indian Federation? ভারত এবং সুইজারল্যান্ডের যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা সেক্ষেত্রে কমন বৈশিষ্ট্য কোনটি বা কোনগুলি? তো ডিভিশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, এটা একই বৈশিষ্ট্য রয়েছে, ভারতেও দেখা যায়, সুইজারল্যান্ডেও দেখা যায়। জুডিশিয়াল রিভিউ দুটো রাষ্ট্রেই রয়েছে, কিন্তু ইকুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইউনিটস ইন দ্য আপার হাউস এইটা কিন্তু নেই। তো যাই হোক, দুটো অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, তাই আমি বলবো সঠিক উত্তর অপশান ডি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভাভ। Question number 98, in which of the following federation the executive is a collegiate? Executive collegiate ইউএসএ নয়, পাকিস্তান, অস্ট্রেলিয়া নয়, সো আই থিঙ্ক নান অফ দ্য অ্যাবাভ, অপশান ই সঠিক উত্তর। এগুলিরই হিন্দিতে ট্রান্সলেশন। ওকে, 99 the statement we are under a constitution but the constitution is what the judge says, আমরা সংবিধানের আন্ডারে রয়েছি কিন্তু সংবিধান কি না যেটা জাজ বলবে সেটাই। ইজ অ্যাট্রিবিউটেড টু রেফার টু দ্য জুডিশিয়ারি অফ হুইচ কান্ট্রি, এটা কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য? তো এই বিষয়টি আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা প্রযোজ্য বলতে পারি। লকস ভিউ অন স্টেট অফ নেচার, লকের মতে স্টেট অফ নেচার অর্থাৎ প্রকৃতির যে রাজ্য সেই ভিউটা কেমন ছিল? তো লকের মতে প্রি সোশ্যাল ছিল না, প্রি পলিটিক্যাল অর্থাৎ রাজনীতির আগের পর্ব, অর্থাৎ অপশান বি, 100 ক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর। 100 who defines justice as treating equals equally and unequals unequally, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই জাস্টিসকে, ন্যায়কে কে এইভাবে সংজ্ঞায়িত করেছেন? তো এই সংজ্ঞাটা দিয়েছেন অ্যারিস্টটলের যে বিখ্যাত গ্রন্থ নিকোমিকিয়ান এথিক্স, তার এই গ্রন্থে তিনি জাস্টিসকে বলেছেন ট্রিটিং ইকুয়ালস ইকুয়ালি অ্যান্ড আনইকুয়ালস আনইকুয়ালি। Okay, next question. In the input-output analysis of David Stone, the input stands for, input বলতে ডেভিড স্টোন কি বুঝিয়েছেন? অর্থাৎ যে ডিম্যান্ড, জনগণ বা পাবলিকের যে ডিম্যান্ড সেটা একটা এনভায়রনমেন্ট থেকে আসে, যেটা সোসাইটি, স্টেট, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এনভায়রনমেন্ট, কিন্তু এক্ষেত্রে যে ইনপুট, জনগণ যে দাবি করছে সরকারের কাছে সেই বিষয়টি কিন্তু ইনপুট আকারে দেওয়া হচ্ছে। তো অপশান সি হলো এক্ষেত্রে সঠিক উত্তর। তারপরে যেটা আসবে সেটা ফিডব্যাক হবে। তো যাই হোক, অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 103 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ দ্য আমেরিকান কনস্টিটিউশনাল প্র্যাকটিস, অর্থাৎ আমেরিকার যে সংবিধান সেক্ষেত্রে কোন বিষয়টি আমরা
লক্ষ্য করতে পারি। তো এক্ষেত্রে ফিলিবাস্টার আছে, সিনেটেরিয়াল কার্সি রয়েছে, পকেট ভিটো রয়েছে। তো অপশন মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, অপশন ডি সঠিক উত্তর। 104 নম্বর প্রশ্ন, এটা আমাদের এসএলএসটি সিলেবাসে নেই, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটিতে নেই, কিন্তু জেনে রাখো সেটে কাজে লাগবে। দ্য উরুগুয়ে রাউন্ড অফ টকস অফ গ্যাট রেজাল্টেড ইন দ্য এস্টাবলিশমেন্ট। গ্যাটের যে উরুগুয়ে সম্মেলন হয়েছিল, রাউন্ড বৈঠক, তার ফলশ্রুতিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গড়ে উঠেছিল। তো অপশন বি এক্ষেত্রে কারেক্ট আনসার। 105 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ রিজিওনাল ইকোনমিক অর্গানাইজেশন? অর্থাৎ আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন তোমার আসিয়ান, এক্ষেত্রে এশিয়ার যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, দক্ষিণ পূর্ব রাশিয়ার যে রাষ্ট্রগুলোকে নিয়ে তৈরি আঞ্চলিক সংগঠন, এদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার কথা বলা হয়েছে, কিন্তু সার্কে এটা বলা হয়নি, ভুল। ইকোওয়াস মিনস ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস। এক্ষেত্রেও ইকোনমিক অর্গানাইজেশন, এটা একটা ইকোনমিক অর্গানাইজেশন। তো মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, আমরা দুটো অপশান এক্ষেত্রে কারেক্ট দেখতে পাচ্ছি। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার হেয়ার। কোশ্চেন নাম্বার 106, দ্য নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া নাফটা 1992 সালে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিটা। এই অন্তর্ভুক্ত যে দেশগুলো ছিল তারা হলো ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো। সো অপশন সি রাইট অ্যান্সার, ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো। দুটো প্রশ্ন এখান থেকে আমরা পাচ্ছি, তিনটে প্রশ্ন পাচ্ছি। নাফটার পুরো নাম কি, কত সালে হয়েছিল এবং এর অন্তর্ভুক্ত দেশ কারা ছিল। তো একটা প্রশ্ন থেকে আমরা তিনটে প্রশ্নের উত্তর এখানে জানতে পারছি। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা অ্যানালাইসিস এইভাবে দেখতে থাকো, অধৈর্য হয়ে গেলে হবে না। 107 নম্বর প্রশ্ন, টু হোম ইজ দ্য স্টেটমেন্ট দ্য মাস্টার কি অফ রিয়ালিস্ট থিওরিজ দ্য কনসেপ্ট অফ ইন্টারেস্ট ডিফাইন্ড ইন দ্য টার্মস অফ পাওয়ার। এক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে হ্যান্স জে মর্গেনথাউয়ের কথা বলতে পারি, কারণ নিম্নলিখিত যে অপশানগুলি রয়েছে তার মধ্যে হ্যান্স জে মর্গেনথাউ রিয়ালিস্টিক থিওরি এবং পাওয়ারের কথা তিনি বেশি করে বলেছেন। তো অপশান এ সঠিক উত্তর। 108 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট এগ্রি অন দ্য সেন্ট্রাল ইম্পর্টেন্স অফ দ্য স্টেট ইন ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ এর মধ্যে কে বা কারা এগ্রি করেনি কিসের না, রাষ্ট্রের সেন্ট্রাল আন্তর্জাতিক সম্পর্কে রাষ্ট্রের যে কেন্দ্রীয় গুরুত্ব, এই বিষয়ে রাষ্ট্রের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, এই বিষয়টিকে কারা সমর্থন করেনি। তো প্রত্যেকেই কিন্তু বলছে যে রাষ্ট্রের প্রয়োজন আছে, রাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক কোনোভাবেই হয় না। রিয়ালিস্ট যারা তোমার বাস্তববাদী তাত্ত্বিক, নিও রিয়ালিস্ট থিওরিস্ট, স্ট্রাকচারাল রিয়ালিস্ট, সবাই রাষ্ট্রের গুরুত্বকে স্বীকার করে নিয়েছেন। তো এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবাভ সঠিক উত্তর। 109 নম্বর প্রশ্ন, which among the following is considered to be the pioneer of the theory of neo-realism? তো নয়া বাস্তববাদী তত্ত্বের যে প্রবক্তা তিনি হচ্ছেন তোমার অপশন বি কেনেথ ওয়ালস। তার 1979 তার একটা বিখ্যাত গ্রন্থ থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো এক্ষেত্রে তিনি নিও রিয়ালিজমের মুখ্য প্রবক্তা। 110 নম্বর প্রশ্ন দেখা যাক, হুইচ কান্ট্রি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ার অফ দ্য ডিকলোনাইজেশন কমিটি অফ দ্য ইউএন 1962? ফার্স্ট চেয়ার কোন দেশ ফার্স্ট চেয়ার করেছিল? ইন্ডিয়া, অপশন সি সঠিক উত্তর। 111 নম্বর প্রশ্ন, which one of the following theories of origin of state was propounded by হেনরি মেন? হেনরি মেন কোন থিওরি
আবিষ্কার করেছেন? হিস্টোরিক্যাল থিওরি, ঐতিহাসিক তত্ত্ব। 112 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং সেড ফোর্স টু বি ফ্রি ইন রিলেশন উইথ দ্য নোশন অফ লিবার্টি অফ দ্য ইন্ডিভিজুয়াল? এই বক্তব্যটি রেখেছেন জিন জ্যাক রুসো, অপশন বি। 113 নম্বর প্রশ্ন, ল্যাস্কিস থিওরি অফ রাইটস ডাজ নট টেক ইনটু কনসিডারেশন দ্য ইন্টারেস্ট অফ। ল্যাস্কির যে অধিকারের তত্ত্ব, সেখানে তিনি কোন বিষয়টিকে কনসিডার করেননি? ল্যাস্কির যে থিওরি, সেখানে মূলত তিনি গুরুত্ব দিয়েছেন কিসের ওপর? ইন্ডিভিজুয়াল রাইটস, অর্থাৎ ব্যক্তিগত অধিকার। ইন এমফাসাইজড কমিউনিটি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের কথাও বলেছেন। সরি, আমি আই থিঙ্ক একটু ভুল অ্যানালাইসিস হলো এটা। 113 নম্বর প্রশ্নের যে উত্তর, সেটা হচ্ছে প্রথমত এটা ইন্ডিভিজুয়াল হবে। ইন্ডিভিজুয়ালের ওপর তিনি গুরুত্ব দেননি। অধিকারের যে তত্ত্ব, সেখানে সামগ্রিক একটা বিষয়, কমিউনিটি, স্টেট, এগুলোকে গুরুত্ব দিয়েছেন। তো যেহেতু এখানে ডাজ নট টেক কনসিডারেশন বলছে, ইন্ডিভিজুয়াল, তো অপশন এ হলো সঠিক উত্তর। ওকে। 114 নম্বর প্রশ্ন, which one of the following was not a criterion for measuring pleasure and pain for Bentham? বেনথাম যে কষ্ট এবং হ্যাপিনেস, প্লেজার, আনন্দ, এই বিষয়টিকে পরিমাপ করার জন্য তিনি 7টি ক্রাইটেরিয়ার কথা বলেছেন, যেটাকে আমরা দেখেছি ফেলিসিফিক ক্যালকুলাস নামে অভিহিত করেছেন। তো এখানে তিনি যে এই 7টি ক্রাইটেরিয়ার কথা বলেছেন, তার মধ্যে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোন ক্রাইটেরিয়াটি নয়? তো সার্টেনিটির কথা আমরা পেয়েছি তার ফেলিসিফিক ক্যালকুলাসে, পিউরিটি অর্থাৎ শুদ্ধতার কথাও পেয়েছি, ইন্টেন্সিটি পেয়েছি। তাহলে সবগুলোই যখন তার ক্রাইটেরিয়া, কিন্তু তাহলে অপশন যেটা পড়ে থাকলো ই, নান অফ দ্য অ্যাবাভ, অপশন ই হলো সঠিক উত্তর। 115 নম্বর প্রশ্ন, কৌটিল্য's অর্থশাস্ত্র, দ্য অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান ট্রিটিস অন স্টেট ক্রাফট emphasizes which important theory of international relation? তো আন্তর্জাতিক সম্পর্কে কৌটিল্যকে কিন্তু আমরা একজন বাস্তববাদী তাত্ত্বিক হিসাবে চিহ্নিত করতে পারি। তো এই ক্ষেত্রে অপশন বি, রিয়ালিজম, সঠিক উত্তর। 116 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন এ সেন্ট্রাল ফিগার ইন দ্য আমেরিকান প্লুরালিস্ট থিওরি? আমেরিকার যে বহুত্ববাদী তত্ত্ব, সেখানে সেন্ট্রাল ফিগার হিসেবে কার নাম করা যাবে? রবার্ট ডাল, অপশন এ। 117 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া? ভারতে প্রথম কোন আইনটি প্রভিন্সিয়াল সাবজেক্ট এবং সেন্ট্রাল সাবজেক্টকে পৃথকীকরণ করেছিল? তো 1935 সালের যে ভারত শাসন আইন, এই আইনের দ্বারা প্রথম এই যে দুটো বিষয়, প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল, অর্থাৎ প্রাদেশিক ও কেন্দ্রীয় বিষয়গুলোকে পৃথক করার কথা বলা হয়েছে। 118 নম্বর প্রশ্ন, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের যে ধারণা, সেটা উপরিউক্ত এর মধ্যে কারোর সাথেই সম্পর্কিত কিন্তু নয়। জয়প্রকাশ নারায়ণ ডেমোক্রেসি নিয়ে আলোচনা করেছেন, তিনি পার্টিলেস ডেমোক্রেসির কথা বলেছেন। সুহার্তো, ইনি একজন প্রেসিডেন্ট, সম্ভবত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, তিনিও গণতন্ত্রের কথা বলেছেন। জওহরলাল নেহেরু, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তিনিও গণতন্ত্রের ওপর আস্থা রেখেছেন। কিন্তু অপশন ই, নান অফ দ্য অ্যাবাভ, কেউই নয়। এর মধ্যে গণতন্ত্রের যে কেন্দ্রিকতা বা কেন্দ্রীয়বাদ, সেই বিষয়ের সাথে কেউই যুক্ত নয়। 119 নম্বর, হু সেড দ্য primary goods are to be distributed by the state equally unless an unequal distribution would be to everyone's advantage? খুব ইম্পর্ট্যান্ট একটা কোটেশন, এই কোটেশনটি মুখস্থ রাখবে, তোমাদের এসএলএসটি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এই বক্তব্যটি কিন্তু জন রলস রেখেছেন, অপশন সি সঠিক উত্তর। 120 নম্বর প্রশ্ন,
দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইজ এ, অর্থাৎ জাতীয় যে মানবাধিকার কমিশন সেটা কি সাংবিধানিক বডি? না, কারণ সংবিধান তৈরি করার সময় এই কমিশন ছিল না। ঠিক এক্সিকিউটিভ বডিও কিন্তু নয়, যে এটা পরে 1993-তে তৈরি করা হয়েছে, তো এটা একটা স্ট্যাটুটরি বডি। অপশন বি সঠিক উত্তর। 121 নম্বর প্রশ্ন, এরই হিন্দি ট্রান্সলেশন দরকার নেই। হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন রেসপেক্ট অফ নিউ পাবলিক ম্যানেজমেন্ট? নিউ পাবলিক ম্যানেজমেন্টের রেসপেক্টে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোন বক্তব্যটি সঠিক নয়? অবভিয়াসলি ইট হ্যাজ মার্কেট ওরিয়েন্টেশন। নিউ পাবলিক ম্যানেজমেন্ট মার্কেট ওরিয়েন্টেশনের কথা বলে, ম্যানেজারিয়াল অটোনমির কথাও বলে, ইট আফোর্ডস পাবলিক ইন্টারেস্ট। নিউ পাবলিক যে ম্যানেজমেন্ট সেখানে পাবলিক ইন্টারেস্টের কথা কিন্তু বলা হয় না। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এগেনস্ট কোশ্চেন নাম্বার 121। 122, who said where there is no law there is no freedom? পলিটিক্যাল থিওরি থটে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, যে যেখানে কোনো আইন নেই সেখানে কোনো স্বাধীনতাও নেই। এই বক্তব্যটি রেখেছেন টি.এইচ. গ্রিন। অপশন বি। 123 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য কমিটি অফ অন অ্যাসিউরেন্স ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ লেজিসলেটিভ কন্ট্রোল। কমিটি অন অ্যাসিউরেন্স এটা হচ্ছে লেজিসলেটিভ কন্ট্রোলের একটা পার্ট, অর্থাৎ আইন বিভাগীয় নিয়ন্ত্রণ। 124 নম্বর প্রশ্ন, ইন গ্রেট ব্রিটেন মেরিট সিস্টেম ফর দ্য রিক্রুটমেন্ট অফ পার্মানেন্ট সিভিল সার্ভেন্টস ফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য। সিভিল সার্ভেন্টস অর্থাৎ সরকারি যে চাকুরিজীবী বা আমলা, এদেরকে নিয়োগ করার ক্ষেত্রে মেরিট সিস্টেমের উপর বেশ করে রিক্রুট করা হবে, এই বিষয়টি কত সালে প্রথম দেখা যায়? তো 1855 সালে এই বিষয়টি প্রথম শুরু হয়। তার আগে কিন্তু যে উত্তরাধিকার হেরিডিটারি সিস্টেমে উত্তরাধিকার সূত্রে একের পর এক কর্মচারী কাজ করে যাচ্ছিল, এই বিষয়টিকে অ্যাবলিশ করে দিয়ে প্রথমবার মেরিট সিস্টেমের মাধ্যমে 1855 সালে এই বিষয়টি শুরু করা হয়। 125 নম্বর প্রশ্ন, ইন মেও এলটন মেওর যে হিউম্যান রিলেশন থিওরি, সেখানে ওয়ান হু ডাজ টু লিটল ওয়ার্ক, যে খুবই কম কাজ করে তাকে কি বলা হয়? তাকে চিসলার বলা হয়। অপশন এ। 126, a hierarchy has been described as scalar process by, হায়ারার্কিকে স্কেলার প্রসেস হিসাবে বর্ণনা করেছেন মুনে অ্যান্ড রিলে। অপশন সি। 127 নম্বর প্রশ্ন, থিওরি এক্স অফ মোটিভেশন অর্থাৎ প্রেরণার যে এক্স থিওরি, এই বিষয়টি আবিষ্কার করেছেন ডগলাস ম্যাকগ্রেগর। অপশন বি সঠিক উত্তর। প্রসঙ্গত বলে রাখি, থিওরি এক্ষেত্রে আব্রাহাম মাসলো যে রয়েছে, আব্রাহাম মাসলো কিন্তু আমাদের যে নিডস থিওরি তার আবিষ্কর্তা, এবং ক্রিস আর্গ্রিস ইনি ম্যাচুরিটি ইম্যাচুরিটির প্রবক্তা। সো এক্ষেত্রে তোমরা আরও দুটো বিষয় জেনে রাখলে, ক্রিস আর্গ্রিস ম্যাচুরিটি ইম্যাচুরিটির সাথে যুক্ত, আব্রাহাম মাসলো নিডস থিওরির সাথে যুক্ত, আর থিওরি এক্সের সাথে যুক্ত হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। 128 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট এক্সারসাইজেস কন্ট্রোল ওভার দ্য অডিট অফ দ্য বাজেট থ্রু, ভারতের যে সংসদ সেখানে বাজেটের যে অডিট এটা কার মাধ্যমে, কোন কমিটি এক্সারসাইজ করে? এটা মূলত পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই বিষয়টি কিন্তু চর্চা করে থাকে। নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট এক্সেপ্ট অন দ্য রেকমেন্ডেশন অন, অর্থাৎ কার সুপারিশ ছাড়া পার্লামেন্টে মানি বিল ইন্ট্রোডিউসড করা যায় না? আমি এক্ষেত্রে অপশান তো হবে অবশ্যই নান অফ দ্য অ্যাবাভ,
নান অফ দ্য অ্যাবভ অবভিয়াসলি, কারণ এটা একমাত্র রাষ্ট্রপতির রিকমেন্ডেশন ছাড়া কোনো অর্থ বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা যায় না। কারণ কি, স্পিকার, লোকসভার স্পিকার এক্ষেত্রে অনেকে আনসার করে দিতে পারে, আমি তাই বলে রাখছি। স্পিকার যে বিষয়টা, তিনি কি করে, যে দুটো হাউস, দুটো কক্ষের যে অধিবেশন, জয়েন্ট সেশন, সেখানে সভাপতিত্ব করে থাকে, কিন্তু তার হাতে কোনো মানি বিল সুপারিশ সংক্রান্ত ক্ষমতা কিন্তু নেই। প্রধানমন্ত্রীও তাই, প্রধানমন্ত্রী প্রপোজ করতে পারে, প্রস্তাব দিতে পারে, কিন্তু সুপারিশ করতে পারে না। অর্থমন্ত্রীও তাই, অর্থমন্ত্রী সেটা যে মানি বিল, সেটা সংসদে প্রেজেন্ট করে, উপস্থাপন করে, কিন্তু তার হাতেও এইটা রিকমেন্ডেশনের ক্ষমতা নেই। এটা একমাত্র রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট করতে পারে। সো নান অফ দ্য অ্যাবভ সঠিক উত্তর। 130 নম্বর প্রশ্ন, মন্ডল পঞ্চায়েত স্কিম ওয়াজ রিকমেন্ডেড বাই, অবভিয়াসলি অশোক মেহতা কমিটির রিকমেন্ডেশনের ভিত্তিতে মন্ডল পঞ্চায়েত গড়ে উঠেছিল। বলবন্ত রায় মেহতা কমিটি 3 টায়ার সিস্টেম, অর্থাৎ 3 টায়ার যে পঞ্চায়েত সিস্টেম সেটা। আর কে সান্থানাম, এটা পঞ্চায়েত সিস্টেমের সঙ্গে জড়িত নয়, এটা ইলেকটোরাল রিফর্ম যে বিষয় তার সাথে যুক্ত। সো এক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর। In which of the following cases after the first constitutional amendment was challenged in court, the Supreme Court of India held that the power of amendment belonged to the parliament and this power was আনলিমিটেড ওয়ান? অর্থাৎ কোন কেসের মাধ্যমে এই বিষয়টা এসেছিল? এটা 1951 সালে ভারতবর্ষের সংবিধান চালু হওয়ার পর প্রথম যে সংবিধান সংশোধনী 1951 সালে শুরু হয়, শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলার মাধ্যমে প্রথম ভারতের সংবিধানের 368 নম্বর ধারার আন্ডারে পার্লামেন্টকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছিল। 132 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ স্টাফ এজেন্সি? স্টাফ এজেন্সির কাজ নয় কোনটা? অ্যাচিভিং গোলস অর্থাৎ উদ্দেশ্য অর্জন করা, এটা স্টাফ এজেন্সির কাজ নয়। প্ল্যানিং স্টাফ এজেন্সির কাজ, অ্যাডভাইজিং স্টাফ এজেন্সির কাজ, কিন্তু গোল অ্যাচিভ করা স্টাফ এজেন্সির কাজ নয়। 133, the first country in the world to introduce the right to information, তথ্যের অধিকার, পৃথিবীতে কোন দেশ প্রথম ইন্ট্রোডিউসড করেছিল? অবভিয়াসলি সুইডেন, অপশন এ। 134, the grants made in the advance by the Lok Sabha is respect of the estimated expenditure, অর্থাৎ আনুমানিক যে খরচ খরচা, এই বিষয়টিকে কোন ধরনের গ্র্যান্টের মধ্যে ফেলা হয়? যেটা ভোট অন অ্যাকাউন্ট, অপশন সি। দ্য টার্ম পারফরমেন্স বাজেট, এই কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? 1949 সালে ফার্স্ট হুভার কমিশন, আমেরিকা যুক্তরাষ্ট্রে 1949 সালে ফার্স্ট হুভার কমিশন এই বিষয়টি প্রথম উদ্ভাবন করেন। 136, দ্য থিওরি অফ ব্যালেন্স অফ টেরর, এই বিষয়টি নিউক্লিয়ার ডিটারেন্সের সাথে যুক্ত বা সম্পর্কিত। The idea of international law was spelled out by whom? ইন্টারন্যাশনাল ল, এই ধারণাটি প্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন হুগো গ্রোটিয়াস, অপশন সি। হুইচ সেন্টেন্স বেস্ট এক্সপ্লেন দ্য ইউটোপিয়ান সোসাইটি, অর্থাৎ কাল্পনিক যে সমাজ, এই বিষয়টিকে কোন বক্তব্যটি, অর্থাৎ কোন বাক্যটি সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করে? বেস্ট এক্সপ্লেন কোনটা? অ্যান আইডিয়ালিস্ট সোসাইটি হুইচ ক্যান নেভার বি অ্যাচিভড, অবভিয়াসলি এমন একটা সমাজ, এমন একটা আদর্শবাদী সমাজ যেটা কখনোই অ্যাচিভ করা সম্ভব নয়, এটাই কিন্তু ইউটোপিয়ান সোসাইটির মুখ্য বা মূল ব্যাখ্যা। তো আমার মনে হয় অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর হবে, অপশান এ। 139 নম্বর প্রশ্ন, হোয়াই গান্ধীজি কল্ড অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট? গান্ধীজি মূলত চৌরি চৌরার যে ঘটনা, চৌরি চৌরা ঘটনার প্রেক্ষিতেই নন কোঅপারেশন মুভমেন্ট ডেকেছিলেন বা শুরু করেছিলেন।
140 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক মেনলি সেট আপ? বিশ্ব ব্যাংক কেন তৈরি করা হয়েছিল? প্রধানত কি কারণ ছিল? প্রধান কারণ ছিল যে পোস্ট ওয়ার, অর্থাৎ তোমার যে ঠান্ডা যুদ্ধ চলছে, তো সেই ক্ষেত্রে তার পরের যে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে, সেটাকে পুনরায় মজবুত করার জন্যই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকটা তৈরি করা হয়েছিল। তো অপশান সি সঠিক উত্তর। 141 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর ক্রিয়েটেড 1772? 1772 খ্রিস্টাব্দে যখন ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস তৈরি হয়, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল এই সময় ছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশান এ সঠিক উত্তর। 142 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড? ডেভেলপ উন্নয়নশীল প্রশাসন, এই ধারণাটি প্রথম দিয়েছিলেন এডওয়ার্ড ওয়াইডনার। অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন রিগার্ডিং দ্য ক্রিয়েশন অফ নিউ স্টেটস উইল রিকোয়ার, অর্থাৎ নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে সংবিধান সংশোধনের জন্য কোন মেজরিটি প্রয়োজন? এই ক্ষেত্রে সিম্পল মেজরিটি হলেই কিন্তু এই বিষয়টি সংশোধন করা যায়। সো অপশান সি সঠিক উত্তর। 144 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া the Supreme Court may in its discretion grant special leave to appeal from any judgment by any court or tribunal in India? কোন ধারার অধীনে সুপ্রিম কোর্টের হাতে এই ক্ষমতাটা দেওয়া রয়েছে? এটা 136 নম্বর ধারা। অপশান এ সঠিক উত্তর। ওকে, 145 নম্বর প্রশ্ন, লাস্ট পেজ সম্ভবত আজকের ভিডিওর। 145 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন, এই নীতিটি প্রথম প্রপাউন্ড কার দ্বারা হয়েছিল? তিনি হলেন লর্ড ডাইসি। অপশান বি। 146, হু সেড দ্যাট সভরেন্টি ইজ দ্য সুপ্রিম উইল অফ দ্য স্টেট? রাষ্ট্রের সর্বোচ্চ যে ইচ্ছা সেটা কি? সভরেন্টি, অর্থাৎ সার্বভৌমিকতা। এই কথাটি বলেছেন জন অস্টিন। অপশান বি। 147, হু অ্যামং দ্য ফলোইং অর্গানাইজড দ্য খুদা-ই-খিদমতগার ইন 1929? খুদা-ই-খিদমতগার, এই বিষয়টি অর্থাৎ ঈশ্বরের যে ঈশ্বরের সার্ভেন্ট, এই বিষয়টি কে অর্গানাইজ বা সংগঠিত করেছিল? এটা হচ্ছে খান আব্দুল গফর খানের ধারণা আমরা জানি। তো এক্ষেত্রে আমরা অপশানে কোথাও দেখতে পাচ্ছি না। সো অপশান ই, নান অফ দ্য অ্যাবাভ, সঠিক উত্তর। শেষের দিকে প্রায়। 148, মাল্টিকালচারালিজম সিক্স টু প্রোটেক্ট দ্য স্পেশাল রাইটস অফ, অর্থাৎ বহু সংস্কৃতিবাদ কোন বিষয়টিকে প্রোটেক্ট করতে চায়? বহু সংস্কৃতি, এথনিক গ্রুপস, লিঙ্গুইস্টিক গ্রুপস, কালচারাল গ্রুপ, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মাল্টিকালচার। সো অপশান ডি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, সঠিক উত্তর। 149, হু ক্যান বি অ্যারেস্টেড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন ল? আমরা এই আইনটি খুব ভালো মতো জানি যে কেউ কোনো অপরাধ করতে পারে, এই বিষয়টি ভেবে তাকে এই আইনের অধীনে রাখা হয়। সো এই ক্ষেত্রে কে অ্যারেস্ট হতে পারে প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের আন্ডারে? অবভিয়াসলি এমন কোনো নাগরিক যে গ্রাউন্ড অফ সাসপিশিয়ান, সন্দেহের তালিকায় রয়েছে, এমন নাগরিককে এই আইনের অধীনে অ্যারেস্ট করা যেতে পারে। অবশেষে আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ আর নট কভার্ড ইন দ্য পোস্ট কর্প? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন, আমাদের সিলেবাসে কিন্তু নেই, তবুও তোমরা এটা জেনে রাখবে পোস্ট কর্পের মধ্যে কোন অ্যাক্টিভিটি নেই। পোস্ট কর্প পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, বাজেটিং রয়েছে, এটা রয়েছে ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পোস্ট কর্পের নয়। তো এইখানে ডি এর যে ফুল ফর্ম সেটা কিন্তু ডিরেক্টিং, নির্দেশনা দেওয়া, ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু নয়। সো অপশান বি
পোস্ট কর্বের মধ্যে কভার করছে না। সো অপশন বি হলো সঠিক উত্তর। সো থ্যাংক ইউ, ওয়াচ এগেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ওকে।